6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। এই ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। 21 বছরেই হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে 2 কক্ষের, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা এ মাসেই। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে। প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ন্যূনতম সংস্কার করে 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে যথাযথ সম্মান, দমন করা হবে চাঁদাবাজদের, বললেন আমির। আবারও ব্রিটিশ গণমাধ্যমের শিরোনামে টিউলিপ। এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ, ভুল তথ্য দাবি মুখপাত্রের। ব্যাংক খাতে লাখ লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিচারে নেই দৃশ্যমান পদক্ষেপ। উল্টো ভালো হওয়ার সুযোগ দিতে চান গভর্নর, কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। সকালে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয় জানিয়ে অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে গণসংযোগ। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 25 নয় 21 বছরেই হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, 2 বারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে প্রস্তাবে। তবে কাগজ কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। সংশোধন বিল 2018
The Constitution 17th Amendment Bill 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। সেক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। একাধিক্রমে না হওয়া বা 2 বার জীবনে না হওয়া, এটা প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স 4 বছর কমিয়ে করা হচ্ছে 21। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি, যেগুলো আসলে শেষ পর্যন্ত কি লক্ষ্য অর্জিত হয়েছে। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাজনৈতিক ঐক্যের উপর জোর তার। কি সংস্কার হবে সেটা প্রত্যেকটা দল যদি একমত হয় সেটা বাঞ্ছনীয়। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনা শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ করবে জামায়াত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 6 থেকে 7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় 17 বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শনিবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 6-7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। নির্বাচনের সাথে ইনভলভ পাশ্চাত্য অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে।
এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামাত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরও বলেন, যার যা যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এর ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমে আবারও শিরোনাম হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই মন্ত্রীর বিরুদ্ধে আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগও রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিং ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,93,00,000 টাকা। যদিও ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 9,80,00,000। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, প্রায় 2 দশক ধরে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। আর টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুয়া বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র। বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ব্যাংক খাতের লুটপাটকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্ণ হতে চললেও কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। অবশ্য বিচারের পরিবর্তে লুটেরাদের ভালো হওয়ার সুযোগ দিতে চান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, টেকসই আর্থিক খাতের স্বার্থে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে, এটার কিন্তু সব গবেষণায় বলছে। মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি। পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন। গত 16 বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবে সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই। এমন বিশ্বাসহারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত। খেলাপির খাতায় যোগ হয়েছে 2,84,000 কোটি টাকা। সরকার পতনের পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান? অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায়, তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নতজানু পদক্ষেপের কথা। নামে বেনামে অর্থ চলে গেছে, এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন, ব্যাংকের বোর্ডের লোকজন যারা তারা জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া যে না, এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় জনসম্মুখে নিয়ে আসা। ঠিক কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। আমি ওইটা করতে চাই, যদি বিশৃঙ্খলা বাড়িয়ে ফেলি লাভ হবে। সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে, ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে। আমি যদি এখন এই কম্বলের লোম বাঁচতে যাই, কম্বল তো উধাও হয়ে যাবে। ঘুণে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা। গত 53 বছরে রেকর্ডে
দেখা যায় না যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে, এই পদত্যাগের কারণটা কি? এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট হি ডিড, হোয়াট হি মিসডিড। পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা, শহীদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক। কিন্তু দাবি একটাই, লুটপাটকারীদের বিচার। এমন আইন করতে হবে যেন কোর্ট ছাকা না বাড়াতে পারে। টাকা তো দিতেই হবে, এগুলো তো জনগণের টাকা না। প্রয়োজনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে মাধ্যমে হলেও রিকভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। ফুলের সাম্রাজ্যে উৎসবের আমেজ। চট্টগ্রামের ডিসি উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে। 2 দিন পর রাজধানীতে দেখা মিলল সূর্যের, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে কমেনি শীতের দাপট। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বয়স্করা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। শনিবার প্রায় 8 ঘন্টা ধরে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে চলাচল করতে পারেনি ফেরি। কুয়াশার চাদরে ঢাকা পথঘাট, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা ঝরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসব জেলার খেটে খাওয়া মানুষ। হিম বাতাস আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে 3টি শৈত্যপ্রবাহ। 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় ইলশে গুড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে আবার নতুন করে রাতের এবং দিনের তাপমাত্রা কমে গিয়ে নতুন একটি কোল্ড ওয়েভের স্পেল শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সকালে বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে। এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরও মোটামুটি একটা সবার সাথে মিলে সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। কর্পোরেট কোম্পানিগুলোর হাতে বাজারে নিয়ন্ত্রণ থাকায় কমছে না ডিম মুরগির দাম, এমন দাবি করে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএর অভিযোগ, বছরে ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে প্রায় 6,000 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে কোম্পানিগুলো। শনিবার এক সংবাদ সম্মেলনে খামারিদের হাতে সাশ্রয়ী মূল্যে ফিড ও মুরগির বাচ্চা সরবরাহ নিশ্চিতের দাবি জানান সংগঠনটির সভাপতি। সদ্যবিদায়ী বছরের বেশিরভাগ সময়ই অস্থিতিশীল ছিল ডিমের বাজার। ডজন প্রতি ডিমের দাম উঠে গিয়েছিল 180 টাকায়। দাম বেঁধে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি বাজার। তবে নভেম্বরে 18 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলে বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে নতুন বছরের শুরুতেই আবারও ডজনে 5 টাকা বেড়েছে ডিমের দাম, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। মুরগির বাজার এখন কিছুদিন আগে কম ছিল, আবার ইদানিং বাইরে গেছে। গত কয়েকদিন যাবৎ প্রচুর শীত, খামারও অনেক মুরগি রোগ বালাই দেখা দিচ্ছে, এই জন্য ডিমের প্রোডাক্টটা একটু কম আসতেছে। কয়েকদিন আগে বেচছি 130-35, আজকে বেচতেছি 40 টাকা। আগে থেকে অনেক বাড়তি এই সপ্তাহে, গত সপ্তাহে অনেক বেশি। ওরা যেভাবে চালাবে আমাদের ওইভাবে চলতে হবে। শনিবার ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর সভাপতি সুমন হাওলাদার জানান, খামারিদের হাতে ডিম মুরগির নিয়ন্ত্রণ না থাকায় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের রাখার আহ্বান জানান। প্রান্তিক খামারিদের স্বার্থ চিন্তা না করে সরকার হস্তক্ষেপ করে দাম নির্ধারণ করে দেয়, কিন্তু বাজারে বড় বড় রাঘব বোয়াল সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামকে সরকার চাইলেও বাস্তবায়ন করতে পারে না। গ্রুপ অফ প্রান্তিক খামারিদের উৎপাদন খরচের বৈষম্য দূর করুন। বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে না কমায় মুরগির দামে প্রভাব পড়ছে। ডিম মুরগির বাজারে অস্থিরতার জন্য এই সিন্ডিকেটকে যতদিন লাগাম টানানো যাবে ততদিন কিন্তু বাংলাদেশের বাজারে ডিম মুরগির স্বস্তি আসবে না। সিন্ডিকেটের হাত থেকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের কাছে 10 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানে পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানচি এবং রোয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। বান্দরবান ঘুরে সাক্ষাৎটুকুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওকারডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে। শুধু কেওকারডং পর্যটক শূন্য তা কিন্তু নয়। বান্দরবান পার্বত্য জেলার দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রোয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা টুরিজম করে অনেক লস। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মুল্লাইপাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে মালিকদের। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বোনানো হয়েছে এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। 4-5টা কটেজ আছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই। কুকি চীন প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000, এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না। তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওকারডং, এখানকার বগালেক এবং মুল্লাইপাড়া। বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৪র্থ দিন আজ। ছুটির দিন হওয়ায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। চতুর্থ দিনের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সপ্তাহে ক্রেতাদের আনাগোনা ঠিক যেমনটি প্রত্যাশা করেছিলেন তেমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। ঠিক সকালের ঘটনাটা আমি যদি বলি, সকালে কিন্তু কুয়াশাচ্ছন্ন যে ঢাকা শহর ছিল, ঠিক রাজধানীর যে অদূরেই যে পূর্বাঞ্চলে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা কিন্তু সকালবেলা ক্রেতা দর্শক বা আনাগোনা যেমনটি কম দেখেছি, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখন দেখছে উপচে পড়া ভিড়। ঠিক একই রকম যে প্রত্যাশা বিক্রেতাদের, তারা তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা সেরকম একটা শঙ্কায় ছিল সকাল থেকে, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে সেই সংখ্যাটা কিন্তু তাদের দূর হয়েছে আমরা দেখতে পেরেছি। তবে এরই মধ্যে আমরা যে স্টলগুলিতে আছি সেটি হচ্ছে যে দেশের বাইরের যে 11টি দেশ থেকে স্টল নিয়ে যারা তাদের যে পণ্যগুলি পসরা সাজিয়েছেন, আমরা সেই পণ্যগুলির সামনে আছি। আমরা দেখেছি যে এখানে বিদেশি ব্যাগের পাশাপাশি জায়নামাজ থেকে শুরু করে মেয়েদের শাড়ি এবং 3 পিস থেকে শুরু করে জুতা, বাহারি রকমের পণ্যে কিন্তু পসরা সাজিয়েছেন এখানকার আগত বিক্রেতারা। এর সাথে কিন্তু আমরা দেশীয় পণ্যও দেখেছি, যেটির কিন্তু সমাহার বলা যায় এক প্রকার। কেননা হচ্ছে যে এই যে বিদেশিদের ক্রেতার বিদেশি পণ্যের যে যেমন চাহিদা রয়েছে, তার চেয়ে কিন্তু দেশীয় পণ্য যে কুটির শিল্প বা হাতে যে সমস্ত পণ্যগুলি তৈরি করা রয়েছে, নিত্য নতুনত্ব বা নতুনত্ব এনেছেন শিল্পের কাজে, সেই কাজেরও কিন্তু আমরা পণ্য দেখেছি। এখন যদি আমরা একটু দেখি যে এটি একটি পাকিস্তানের শোরুম, যেখানে ব্যাগ দেখা যাচ্ছে, এর পাশাপাশি হচ্ছে যে শাড়ি থেকে শুরু করে চাদর, নানান রকম বাহারি পণ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেগুলির কারণে কিন্তু গতবার যে ক্রেতারা এখানে এসেছেন তাদের যে পণ্য কিনতে, এবারে কিন্তু তারা বলছেন যে নতুনত্ব গতবারের চেয়ে এবার বেশি থাকায় কিন্তু ক্রেতাদের আকৃষ্ট এই বিদেশি পণ্যে। তবে এক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ীরা বলছেন যে গতবার যেরকম তাদের যে আশা প্রত্যাশা নিয়ে তারা বাণিজ্য মেলা এসেছেন, এবারও কিন্তু ঠিক একই রকম প্রত্যাশা তাদের রয়েছে। তবে গতবারের চেয়ে এবার কিন্তু বিক্রি কিনে ভালো হবে সেই প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতার
ব্যবসার যে আনাগোনা বাড়ছে বেলা গড়ালেই তাতে কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হবে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান এ সংক্রান্ত রুল জারি করেন। তবে আগের রায় বহাল থাকায় ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম অপরাধী যিনি প্রেসিডেন্ট হচ্ছেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুটি সুখবর পেয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্পিকার পদে জয়ী হয়েছেন তার দল রিপাবলিকান পার্টির মাইক জনসন। অন্যদিকে নিউ ইয়র্কের আদালত রায় দিয়েছেন অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হবেন না ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ডোনাল্ড ট্রাম্পকে যেন কোনো আইনি বাধায় পড়তে না হয় তাই শুক্রবার নিউ ইয়র্কের আদালতে বিচারক জুয়ান মার্চান রুল জারি করেন। বলেন ওই মামলায় ট্রাম্পকে শাস্তির মুখোমুখি হতে হবে না। 10 তারিখ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও বিচারক বলেন মামলাটি মূলত নিষ্পত্তি হয়ে গেছে। এদিকে শুক্রবার নানা নাটকীয়তার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউসে জনসন পেয়েছেন 218 ভোট আর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরি পেয়েছেন 215 ভোট। প্রথম দফায় রিপাবলিকান দলের 3 আইন প্রণেতা জনসনের বিপক্ষে ভোট দেয়ায় ঝুলে যায় তার স্পিকার পদে বহাল থাকা। এছাড়া কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোটাভুটি। এ সময় নিজেদের ভোট জনসনকেই দেন রিপাবলিকান ওই আইন প্রণেতারা। ভোট গণনা শেষে শপথ নেন মাইক জনসন। Congratulations, Mr. Speaker. হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর শেষ হলো পর্বের খেলা। 2 দিন বিরতির পর সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সোমবার থেকে শুরু সিলেট পর্বের খেলা। এরই মধ্যে সিলেটে অনুশীলন শুরু করেছে দলগুলো। বিপিএল এর ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। প্রথম 3 ম্যাচের 3টিতেই জিতেছে নুরুল হাসান সোহানের দল। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসের। 3 হারে টেবিলের 6 অবস্থান তাদের। অন্যদিকে 1 ম্যাচ 1 হার নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় প্রথম পর্ব শেষে দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। এদিকে সিলেটে পৌঁছে অনুশীলন করেছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। বরিশালের হয়ে মাঠে ঘাম ছড়ান তামিম, মাহমুদুল্লাহ, শাহিন আফ্রিদিরা। এবার ফুল উৎসবের খবর। চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে উৎসবে থাকছে 136 প্রজাতির ফুলের সমারোহ, যা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এজন্য ফুলের সাম্রাজ্য। সাগর উপকূলে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা নিয়ে এক সময়ের মাদকের রাজ্যে এখন ফুলের সমারোহ। ফুলের বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশলের মুগ্ধতা ছুঁয়ে যায় অতিথি ও দর্শনার্থীদের। মেঘলা আকাশের কারণে দর্শনার্থীদের মন খারাপ থাকলেও ফুলের রাজ্য ঢুকতেই সৌরভে ফুরফুরে হয়ে ওঠে মন। উৎসব ঘিরে সবার আকর্ষণ ছিল ফুল দিয়ে সাজানো প্রজাপতি ও ময়ূরে। ফুল ভালোবাসার প্রতীক, সৌন্দর্যের প্রতীক। এখানের মধ্যে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে আমি অনেকগুলো ফুল একসাথে দেখছি। আজকে অনেক ফুলের সম্পর্কে যেগুলো জানি না, যার নাম আমরা হয়তো বা কখনো শুনি নাই, সেগুলো সম্পর্কে পরিচিত হব। এদিকে বেলুন উড়িয়ে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব। এমন ব্যতিক্রমী উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। মাদক থেকে নতুন প্রজন্মকে বিনোদনমুখী করতেই এই আয়োজন বলে জানান জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন, এটা এই ধরনের কাজ অন্যান্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। চট্টগ্রাম নগরীর ফৌজদারহাটে এই উৎসব চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। ন্যূনতম সংস্কার করে 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে যথাযথ সম্মান, দমন করা হবে চাঁদাবাজদের, বললেন আমির।
এবং আবারও ব্রিটিশ গণমাধ্যমের শিরোনামে টিউলিপ, এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ, ভুল তথ্য দাবি মুখপাত্রের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।